হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব অনেক অনেক ভালো আছো। দেখো, আজকের ভিডিওর মূল যে টপিক সেটা হচ্ছে তোমাদের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সপক্ষে বিপক্ষে যুক্তিগুলো কি কি। এর আগের পার্টে তোমাদের আমি এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে এবং বিপক্ষে যে যুক্তিগুলো ছিল সেটা করিয়েছি। তো তোমরা যারা এর আগের পার্টটা দেখোনি তারা অবশ্যই আগের পার্টটা দেখে নিও, তোমাদেরই অনেক সুবিধা হবে। আর আজকে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সপক্ষ বিপক্ষে যে যুক্তিগুলো আছে সেগুলো নিয়ে পড়ব। এবং যারা একদম নতুন মানে প্রথম পার্টটা দেখোনি সেটা সেই পার্টটাও দেখে নিও, তাতে মানে আন্ডারস্ট্যান্ডিং আরও ভালো হবে। তো দেখো, আজকে আবার দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা সপক্ষ বিপক্ষে যুক্তিগুলো দেওয়ার আগে মানে যে ফান্ডামেন্টাল জিনিস আছে বোঝার আগে সেটা বুঝে নিই, তারপরে আবার তোমাদের যে লজিক কি সব যুক্তি আছে আর না আছে সেটা বুঝবো। দেখো, তোমাদেরকে আমি বলেছিলাম এর আগের পার্টেই বলেছিলাম, মানে আগের ভিডিওতে এই অধ্যায়তেই, যে সরকারকে মূলত দুভাগে ভাগ করা হয়। মূলত অনেক ভাগেই সরকার আছে, ঠিক আছে, বামপন্থী সরকার, ডানপন্থী সরকার, অনেক রকমের আছে। তো এক হচ্ছে উলম্ব, ঠিক আছে, এক হচ্ছে উলম্ব রেখা বরাবর করা হয়, উলম্ব রেখা, এটা হচ্ছে উলম্ব মানে উপর নিচ। আর এক হচ্ছে সমান্তরাল রেখা, ঠিক আছে। সরকারকে দুভাগে ভাগ করা হয়, উলম্ব রেখা আর সমান্তরাল রেখা। উলম্ব রেখার বৈশিষ্ট্য এই যে উলম্ব রেখায় যখন আমরা কোনো সরকারকে রাখি, উলম্ব রেখা যেমন উপর থেকে নিচ অবধি এলে, উপর থেকে ধরো নিচে আসছো, তো কি হয়, উলম্ব রেখা আস্তে আস্তে কমতে থাকে। তো একইভাবে উলম্ব রেখার একদম উপরে যে থাকে কেন্দ্রীয় সরকার, তার নিচে থাকে কেন্দ্রীয় রাজ্য সরকার, তো তার শক্তি কম। আর রাজ্য সরকারের নিচে যে তোমাদের যে স্থানীয় সরকার আছে তার শক্তি আরও কম। আর সমান্তরালে ওরকমটা হয় না, মানে সমান্তরাল মানে বুঝতে পারছো, প্যারালাল মানে একই সমান, ঠিক আছে, কারকে তুমি শক্তি কম বেশি বলতে পারবে না, সবারই সমান গুরুত্ব আছে, একে অপরের পরিপূরক করা। তো কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার আর স্থানীয় সরকার, এই তিন ভাগে উলম্ব ভাগে ভাগ করা হয়। এবার দেখো, কেন্দ্রীয় সরকারকে আবার সমান্তরাল ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অংশ আছে, যেমন আইনসভা আছে, আইন বিভাগ। তোমরা জানো যে সরকারের এই মানে এই বিষয়গুলো আলোচনা করা হবে। এক হচ্ছে আইন বিভাগ, দুই হচ্ছে শাসন বিভাগ, আর তিন হচ্ছে বিচার বিভাগ। একইভাবে রাজ্য সরকারও তোমার আইন বিভাগ আছে, শাসন বিভাগ আছে আর বিচার বিভাগ আছে, ঠিক আছে। এরও আছে আইন বিভাগ, এরও আছে শাসন বিভাগ, আর এরও আছে বিচার বিভাগ, ঠিক আছে। তো আজকে আমরা মূলত কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার বুঝবো। কেননা আজকের যে টপিক এটা কেন্দ্রীয় সরকারের স্ট্রাকচার এবং রাজ্য সরকারের যে স্ট্রাকচার আছে সেটা না বুঝলে ঠিকঠাক বুঝতে পারবে না। তো চলো এক এক করে যে বিষয়গুলো আছে সেগুলো বুঝি। তো কেন্দ্রীয় সরকার আগে দেখো, কেন্দ্রীয় সরকারের কি স্ট্রাকচার। যখন বলবো কেন্দ্রীয় সরকার, আচ্ছা আমি একটু এই সাইডে লিখি, কেননা তোমাদের এই পাশে আবার রাজ্য সরকার লিখবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, কেন্দ্রীয় সরকার, ঠিক আছে, আর এদিকে আছে রাজ্য সরকার, ঠিক আছে। কেন্দ্রীয় সরকারেরও তিনটে বিভাগ আছে, এক হচ্ছে আইন বিভাগ, দুই হচ্ছে শাসন বিভাগ, আর তিন হচ্ছে বিচার বিভাগ। তোমরা যারা এর আগের পার্ট দেখেছো তারা এগুলো অবশ্যই পড়েছো, তো আরেকবার দেখে নাও, রিভাইজ হয়ে যাবে। রাজ্য সরকারও দেখ, এটা নতুন, রাজ্য সরকারও দেখবে আইন বিভাগ আছে, ঠিক আছে। রাজ্য সরকারেরও শাসন বিভাগ আছে, আর রাজ্য সরকারেরও বিচার বিভাগ আছে, ঠিক আছে। এবার আমি তোমাদের বলেছিলাম কেন্দ্রীয় সরকারের আইন বিভাগ বা একে বলা চলে পার্লামেন্ট, ঠিক আছে, পার্লামেন্ট বা সংসদ। আইন বিভাগ মানে এটাই। এবার আইন বিভাগের স্ট্রাকচারও বলেছিলাম, আইন বিভাগের স্ট্রাকচার কি, মূলত দেখো আজকের যে ভিডিও টপিক সেটা আমাদের না শাসন বিভাগে যাব না বিচার বিভাগে যাব, ঠিক আছে, না এর শাসন বিভাগে যাব না এর বিচার বিভাগে যাব, ঠিক আছে। মূলত আইন বিভাগকে নিয়ে আলোচনা করব। শাসন বিভাগের আলোচনা এর আগের ভিডিওতে মানে প্রথম পার্টে করে দিয়েছিলাম, বিচার বিভাগের আলোচনার পরের ভিডিওতে করব, ওকে।
তো আইন বিভাগ, পার্লামেন্ট বা সংসদ, এরও আইন বিভাগ রাজ্য সরকারের দেখছি। তো কেন্দ্রীয় সরকারের আইন বিভাগ বা পার্লামেন্ট বা সংসদের তিনটে জিনিস নিয়ে গঠিত। এক তো হচ্ছে লোকসভা, দুই হচ্ছে রাজ্যসভা, আর তিন হচ্ছে রাষ্ট্রপতি। ঠিক আছে, তো এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারে। আচ্ছা, লোকসভাকে বলা হয় নিম্ন কক্ষ, আমি এখানে লিখে দিচ্ছি নিম্ন কক্ষ। রাজ্যসভাকে বলা হয় উচ্চ কক্ষ। ওকে, এবার ভালো করে দেখো, রাজ্য সরকারের আইন বিভাগকে বিধানমণ্ডল বলা হয়, মনে থাকবে, বা বিধান মণ্ডল। এটা তোমাদের নতুন, এটা এর আগের ভিডিও আমি কোনো ভিডিওতে বলিনি, বিধানমণ্ডল। এবার দেখো আজকের এটা ভালো করে বুঝতে হবে, বিধানমণ্ডলেরও তিনটে স্ট্রাকচার আছে। ঠিক আছে, এক হচ্ছে বিধানসভা, কি বিধানসভা। দুই হচ্ছে বিধান পরিষদ, আর তিন হচ্ছে তোমাদের রাজ্যপাল। ওকে, এটা আমি জায়গা শর্টের জন্য এখানে লিখছি রাজ্যপাল। এবার তোমাদের আমি বলেছিলাম আইন বিভাগ বা পার্লামেন্ট বা সংসদের কাজ কি না আইন তৈরি করা। কিভাবে আইন তৈরি হওয়ার আগে তাকে বিল বলে। কোনো বিল লোকসভায় আসতে পারে, রাজ্যসভায় আসতে পারে, সেটা নির্ভর করে বিলের উপর, সে বিলটা কীরকম। তো কোনো একটা বিল, ধরো তোমরা জানো যে শুনে থাকবে যে রাষ্ট্রপতি সাইন না হওয়া পর্যন্ত কোনো আইন পরিণত হয় না। তো একইভাবে মানে ধরো কোনো আইনকে পরিণত করার জন্য প্রথমে লোকসভায় আনতে হয়, তারপর লোকসভা থেকে পাস হয় রাজ্যসভায়, তারপরে রাষ্ট্রপতি সাইন হয়ে গেলে সেটা আইন পরিণত হয়। একই ফাংশন তোমাদের রাজ্য বিধানমণ্ডলে চলে। বিধানসভায় তোমাদের কোনো একটা বিল আসে। এবার ইম্পর্টেন্ট এখানে যে বিধান পরিষদ সব রাজ্যে নেই। ওকে, এখনো পর্যন্ত মোটামুটি আমার জানা যা ইনফরমেশন আছে, চেঞ্জ হতেও পারে, 6টা রাজ্য আছে যেখানে বিধান পরিষদ আছে, আর বাদবাকি কোনো রাজ্যে বিধান পরিষদ নেই। আমাদের পশ্চিমবঙ্গেও বিধান পরিষদ নেই, শুধুমাত্র বিধানসভা আছে। ওকে, তো বিধানসভা ধরো কোনো একটা বিল এলো, সেই বিল থেকে বিধানসভা থেকে পাস হয়ে গেল, তারপর রাজ্যপাল গিয়ে সেটা সাইন করে দেবে, তো সেটা বিল হয়ে যাবে। একদম একই প্রসেস, কোনো ডিফারেন্স নেই এর ভিতরে। ঠিক আছে, এবার এর ভিতরেই লজিক। আগের বারে আমি তোমাদের বলেছিলাম যে এই ধরো কোনো দেশে এই যে মানে আইন বিভাগ বা পার্লামেন্ট বা সংসদের স্ট্রাকচার একটাই মাত্র কক্ষ আছে সেখানে। তো আগের প্রশ্নের ধাঁচ ছিল যে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও, মানে সেই কনটেক্সে দেখতে গেলে তখন আমরা দেখেছিলাম শুধুমাত্র একটা কক্ষ আছে। আজকের প্রশ্ন কিন্তু অন্য। আজকের প্রশ্ন তোমাদের এই মূলত এখানেই ঘোরাঘুরি করছে, এই কেন্দ্রীয় আইনসভায়, যে ভারতবর্ষে যেহেতু দুটোই কক্ষ আছে, লোকসভা এবং রাজ্যসভা, সেটাই প্রশ্ন যে দুই কক্ষ কোন কক্ষ? লোকসভা এবং রাজ্যসভা। কি বললাম বোঝা গেছে? দুই কক্ষ বিশিষ্ট আইনসভা বলছে। তো দুই কক্ষ কে? লোকসভা আর রাজ্যসভা। ঠিক আছে, আচ্ছা, বিধানসভায়ও তোমাদের বিধানসভা আছে, তো এটা নিয়ে একটু ইনফরমেশান আছে। ঠিক আছে, যেটা জানতে হবে, কেননা রাজ্যসভাকে বুঝতে গেলে তোমাকে বিধানসভা বুঝতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক ইনফরমেশান। এবার এর ভিতরে অনেক কিছু আছে। দেখো, প্রথম হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি, রাজ্যসভায় এই লোকসভা ভোটের দ্বারা নির্বাচিত হয়, যারা এমপি হয়। ঠিক আছে, মানে লোকসভা যারা সদস্য তাদেরকে এমপি বলা হয়। তো লোকসভা ভোটের দ্বারা নির্বাচন হয়। ভালো করে দেখো, বিধানসভা ভোটের দ্বারা নির্বাচন হয়। বিধানসভা ভোট জানো পশ্চিমবঙ্গে 2021-এ আছে, খুব তাড়াতাড়ি। তো এদেরকে বলা হয় এমএলএ। ওকে, মানে বিধানসভার যারা সদস্য তাদেরকে এমএলএ বলা হয়। এটাই হচ্ছে মেন পার্থক্য। তো বিধানসভা বোঝা গেছে। ভালো করে শোনো, বিধানসভার ভোট প্রত্যক্ষভাবে জনগণ দ্বারা নির্বাচন হয় এমএলএ। লোকসভাতেও তোমাদের এমপিরা নির্বাচন হয় তোমার এর দ্বারা, লোকসভা ভোটের দ্বারা। ইন্টারেস্টিং বিষয় এইটা যে রাজ্যসভায় যে এমপিরা আছে তারা কিন্তু কোনো প্রত্যক্ষ ভোটের দ্বারা নির্বাচন হয় না। তাহলে তারা কিভাবে নির্বাচন হয়? তারা নির্বাচন হয় আমাদের যেমন এই মুহূর্তে বিভিন্ন স্টেটে বিভিন্ন আছে, যেমন পশ্চিমবঙ্গ থেকে, আচ্ছা আগে বলে দিই বিষয়টা,
বিভিন্ন রাজ্য, মানে ভারতবর্ষের এই মুহূর্তে তো 28খানা রাজ্য আছে, মানে আর্টিকেল 370 জম্মু কাশ্মীর থেকে সরার পর জম্মু কাশ্মীর রাজ্য নেই, তোমাদের কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে। তো 28খানা রাজ্যের মধ্যে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন রাজ্যসভার এমপিরা থাকে, এবং প্রত্যেকটা রাজ্যে বিধানসভা আছে। প্রত্যেকটা রাজ্যের বিধানসভার, ভালো করে শোনো, প্রত্যেকটা রাজ্যের বিধানসভার যে এমএলএরা আছে, সেই এমএলএরা রাজ্যসভার এমপিদের নির্বাচন করে। মানে মেনলি সম্পর্কটা হচ্ছে এখানকার, ঠিক আছে, বিধানসভার সঙ্গে তোমার সম্পর্কটা হচ্ছে রাজ্যসভার। কি বললাম, রাজ্যসভার এমপিদের কারা নির্বাচন করে? বিধানসভার এমএলএরা। প্রত্যেকটা রাজ্যে আছে, যেমন পশ্চিমবঙ্গের 14খানা সিট আছে, 14খানা, পশ্চিমবঙ্গের কথাই বলছি, মানে এটা জনসংখ্যা ওয়াইজ হয়। সব থেকে বেশি আছে উত্তরপ্রদেশে জনসংখ্যা বেশি, ওই জন্য ওখান থেকে যে রাজ্যসভার এমপি আছে তাদের সংখ্যাও বেশি। এর আগের ভিডিওতে আমি মোটামুটি বলে দিয়েছিলাম। তো এই বিধানসভার সদস্যরা কি করে নির্বাচন করে, এবার কয়েকটা জিনিস জানার বিষয়, লোকসভা এবং রাজ্যসভা। কেননা প্রশ্নর ধাঁচ এটা বুঝে গেলে তুমি কিন্তু প্রশ্ন বুঝে গেছো, এটা সবসময় মনে রাখবে, এইখানেই সব কিছু। এবার লোকসভার যারা এমপি হয় তারা তো ভোটে নির্বাচন হয়, তারা শিক্ষিত হতে পারে, অশিক্ষিত হতে পারে, তাদের মানে ভোটে তো জিতে যায়। কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে এরকম হয় না। রাজ্যসভার ক্ষেত্রে কি বলবো, মানে যারা এমপি হয় তারা অনেক শিক্ষিত হয়, তারা বিধানসভা থেকে থ্রু আসে, তো ওই জন্য প্রত্যেক, আগে দেখো নাম হচ্ছে রাজ্যসভা। তো যারা এমপি থাকে তারা কোত্থেকে আসে? রাজ্য থেকে আসে, রাজ্য বিধানসভা থেকে আসে। সেই হিসাবেই মনে রাখবে রাজ্যসভা। তো এখানকার এমপিরা কোত্থেকে আসে? রাজ্য থেকে, প্রত্যেকটা রাজ্য থেকে ফিক্স থাকে। তো আশা করি বুঝতে গেছো। যদি কনফিউশন থাকে তো এবারে লোকসভা রাজ্যসভার মধ্যে পার্থক্য বলে দিই, তারপর দেখবে আরো ভালোভাবে বুঝে যাবে। ওকে, আচ্ছা, এটা তো তোমাদের হয়ে গেছে, অসুবিধা হলে আমি মুছে দিচ্ছি। ওকে, দেখো এবার লোকসভা রাজ্যসভার মধ্যে পার্থক্য একটুকুনি জানতে হবে, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে কোশ্চেনটা, লোকসভা আর রাজ্যসভা। দেখো প্রশ্ন কিন্তু মেনলি এটাই যে দুটো কক্ষ কেন আছে। দেখো লোকসভার মেম্বার হচ্ছে এই বর্তমানে 545, রাজ্যসভার মেম্বার হচ্ছে 245। আচ্ছা, লোকসভার এমপি, লোকসভার যারা মানে সদস্য আছে তারা কিসের দ্বারা নির্বাচিত হয়? লোকসভা ভোটের দ্বারা, লোকসভা ভোটের দ্বারা, তারা ভোটের দ্বারা নির্বাচন হয়। আচ্ছা, এইখানে মানে বিধানসভার এমএলএদের দ্বারা, এমএলএর দ্বারা নির্বাচন হয়, এক্ষুনি বলেছি। মানে এমএলএরা মূলত নির্বাচন করে। কিভাবে করে এটা অনেক বড় প্রসেস, যখন আইন বিভাগ পড়াবো তখন বুঝতে পারবে, এমএলএর দ্বারা। ওকে, এবার ইন্টারেস্টিং বিষয় দেখো, লোকসভায় যারা এমপি হয় তারা অনেক সময় শিক্ষিত অশিক্ষিত দুই হতে পারে, কিন্তু রাজ্যসভার একদম ফিক্স, রাজ্যসভার লোক বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষিত হয়ে থাকে। ঠিক আছে, এখানে শিক্ষিত কেউ একজন ভোটে দাঁড়াতে পারে বা অশিক্ষিত, দুটোই হতে পারে, কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে অশিক্ষিতটা বেশি। ওকে, এবার দেখো লোকসভায় দুজন এমন আছে, দুজন ব্যক্তিকে মনোনীত হয়। কে মনোনীত করে? রাষ্ট্রপতি, যাদেরকে বলা হয় অ্যাংলো ইন্ডিয়ান, মনোনীত করে। ঠিক আছে, দুজন ব্যক্তিকে লোকসভায় মনোনীত করে কে? না, রাষ্ট্রপতি। আচ্ছা, রাজ্যসভায় কতজনকে করে? 12 জনকে করে, 12 জনকে। এদেরকে মনে হতো অ্যাংলো ইন্ডিয়ান বলা হয়। ঠিক আছে, অ্যাংলো ইন্ডিয়ান। আর এটা মূলত যারা মানে শিক্ষাবিদ, যারা ভালো মানে সমাজের ক্ষেত্রে ভালো কাজ করছে তাদেরকেই, তাদের 12 জনকে রাজ্যসভায় নির্বাচন করা হয়। এই ডিফারেন্সটা বুঝে গেলে এই কোশ্চেন বুঝে গেছে। এবার দেখো কোশ্চেনের যে ইয়ে আছে সেটা বুঝি। ওকে, তো দেখো প্রথমে সপক্ষে যুক্তি 1 নম্বর, নিম্নকক্ষের স্বৈরাচারিতার রোধ। লর্ড 22-এর মতে অসংযম, স্বৈরাচারিতা ও দুর্নীতিপরায়ণ হলো প্রতিটি আইনসভার অন্তর্নিহিত প্রবৃত্তি। একদম ঠিক, আইনসভা বা পার্লামেন্ট, এখানে দুর্নীতি হবেই হবে। ঠিক আছে, এগুলিকে প্রতিরোধ করার জন্য ক্ষমতা সম্পূর্ণ একটি দ্বিতীয় কক্ষের প্রয়োজন। একদম ঠিক, এক কক্ষ বিশিষ্ট আইনসভায় স্বৈরাচারী আইন প্রণীত হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। আইনসভার ক্ষমতাপূর্ণ দুটি কক্ষ থাকলে একে অপরের স্বৈরাচারিতা রোধ করে ব্যক্তি স্বাধীনতা রক্ষা করতে পারে। তাই লর্ড অ্যাক্টন বলেছেন আইনসভার দ্বিতীয় কক্ষ হলো ব্যক্তি স্বাধীনতার একটি প্রয়োজনীয় নিরাপত্তা।
এখানে কি বলতে চাইছে, এখানে এইটাই বলতে চাইছে যে তোমাদের যে লোকসভা আছে, আমি ইংলিশে লিখছি শর্টে, আর রাজ্যসভা আছে, ঠিক আছে। লোকসভায় দেখো একটা কক্ষ থাকলে শুধুমাত্র একটা কক্ষ থেকে কোনো একটা বিল খুব সহজভাবেই পাস হয়ে যেতে পারে, কিন্তু যখন এর প্যারালালি রাজ্যসভা থাকবে তখন একটা বিলকে পরিণত করা খুব মুশকিল হয়ে যায়। বিল আমি তোমাকে কি বলেছিলাম, রাজ্যসভার আইনসভার মূল কাজ হচ্ছে আইন পরিণত করা, আইন পরিণত করার আগে তাকে বলা হয় বিল। তো সেই বিল যখন লোকসভা কিংবা রাজ্যসভা থেকে মানে উপস্থিত হয়, সেখান থেকে পাস হতে গেলে একটা কক্ষ থাকলে তুমি বলো না, অনেক সুবিধা হয়ে যাবে। তো সেখানকার সমর্থন হলেই রাষ্ট্রপতি সই হয়ে গেল আর বিল পাস হয়ে গেল। কিন্তু যখন দুটো কক্ষ থাকবে তখন কি হয়ে যাবে, তখন লোকসভার পক্ষে অনেক কঠিন হয়ে যাবে সেই বিলকে পাস করা। 2 নম্বর দেখো, সুচিন্তিত আইন প্রণয়ন। এক কক্ষ বিশিষ্ট আইনসভায় ভাবাবেগ, সাময়িক উত্তেজনা কিংবা জনমতের চাপে অবিবেচনাপ্রসূত এবং জাতীয় স্বার্থে পরিপন্থী আইন প্রণয়ন করতে পারে। আইন প্রণয়ন কেন, মেনলি আমি তোমাদের বলেছিলাম যে এর কাজ হচ্ছে আইন প্রণয়ন। কিন্তু আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হলে উভয় কক্ষে আলাপ আলোচনা, এখানে সেই একই লজিক, এবং তর্ক বিতর্কের মাধ্যমে সুচিন্তিত ও জলকল্যাণকামী আইন প্রণীত হতে পারে। লেখি মতে দ্বিতীয় কক্ষের নির্ণয়মূলক, সংস্কারমূলক এবং সংযোগকারী ভূমিকা একে অপরের অপরিহার্য করে তুলেছে। এক্স্যাক্টলি মনে রাখবে, যে দেশে গণতন্ত্র আছে সেই দেশে দুটো কক্ষ থাকবেই থাকবে, কেননা গণতন্ত্রের ক্ষেত্রে যদি দুটো কক্ষ না থাকে তাহলে অনেক অসুবিধা হয়ে যাবে। যেমন তুমি ইংল্যান্ডে দেখো, ইউএসএতে দেখো, সেখানে কি আছে, গণতন্ত্র আছে, গণতন্ত্র থাকার জন্য সেখানেও দুটো কক্ষ আছে, ঠিক আছে। কিন্তু ভারতবর্ষ পৃথিবীর সবথেকে বড় গণতন্ত্র, ওই জন্য এখানেও দুটো কক্ষ আছে, লোকসভা এবং রাজ্যসভা। দেখবে ভারতবর্ষের সবথেকে বড় সমস্যা হচ্ছে যে কোনো একটা মানে কি বলবো সিদ্ধান্ত নিতে গেলে অনেক দেরি হয়, তার মূল কারণ হচ্ছে এইটাই। আর এখানকার যে পয়েন্টটা বলেছে সুচিন্তিত আইন প্রণয়ন, ভালো করে দেখো, লোকসভায় যারা আছে তোমাদেরকে বলেছিলাম এরা ভোটের দ্বারা নির্বাচিত হয়, এরা শিক্ষিত অশিক্ষিত হতেই পারে, বেশিরভাগ ক্ষেত্রে অশিক্ষিত হতে পারে। কিন্তু রাজ্যসভার যারা ব্যক্তি আছে তারা তো শিক্ষিত না, তারা একটা বিলকে খুব ভালোভাবে পর্যালোচনা করবে, তার বিলটার মানে কোনো জায়গায় যদি প্রবলেম থাকে তাকে সলভ করার চেষ্টা করবে, সেটা আলাপ আলোচনা হবে, তর্ক বিতর্ক হবে, তারপর সেই বিলটা পাস হবে, তারপর সেটা আইন পরিণত হবে। সেক্ষেত্রে কি হবে, আইনটা অনেক ভালো হবে। লোকসভায় একা থাকলে নিজের মর্জি মতো যা করবে তাই হবে। তারপর দেখো 3 নম্বর পয়েন্ট, পরিবর্তনশীল জনমতের প্রতিফলন। প্রতিনিয়তই জনমতের পরিবর্তন ঘটে ভারতবর্ষের ক্ষেত্রে, বিশেষ করে ভারতবর্ষের তো মানে এই বর্তমান পর্যন্ত পৃথিবীর দ্বিতীয় জনসংখ্যা, মানে হিউজ জনসংখ্যা আছে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দুটি কক্ষের নির্বাচন ভিন্ন ভিন্ন সময় হয় বলে প্রবাহমান জনমতের সুষ্ঠু প্রতিফলন আইনসভার প্রত্যক্ষ করা যায়। আচ্ছা, আমি তোমাদের বলে দিচ্ছি, লোকসভার ভোট হয় 5 বছর অন্তর অন্তর, আর রাজ্যসভার ভোট হয় তোমাদের 2 বছর অন্তর অন্তর, ঠিক আছে। লোকসভাকে অস্থায়ী কক্ষ বলা হয়, রাজ্যসভাকে স্থায়ী কক্ষ বলা হয়। এবার কেন এরকমটা বলা হয় সেটার উপরই ডিপেন্ড করছে এই পয়েন্টটা বোঝার। দেখো, লোকসভা 5 বছর, লোকসভার যারা এমপি হয় তারা 5 বছরের জন্য নির্বাচন হয়, 5 বছর হয়ে গেলে আবার ভোট হয়, আবার নতুন এমপি যায়। কিন্তু রাজ্যসভা কখনো ভঙ্গই হয় না। রাজ্যসভার যে 245 জন এমপি আছে তাদের একসঙ্গে কোনোভাবেই ভঙ্গ হয় না, ঠিক আছে। তাদের একের 3 অংশ, মানে 3 অংশের মধ্যে এক অংশ প্রত্যেক 2 বছর অন্তর অন্তর বেরিয়ে যায়, আর ফের এক অংশ মানে সেই বছরেই ঢুকে যায়। প্রত্যেক 2 বছর অন্তর অন্তর রাজ্যসভায় ভোট হয়। তো সেটাই বলেছে, ঠিক আছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইনসভায় জনমতের সুষ্ঠু প্রতিফলনের জন্য দ্বিতীয় কক্ষের প্রয়োজন অনস্বীকার্য। যদিও দ্বিতীয় কক্ষের যে ভোট হয় সেটা মানে তোমাদের ডাইরেক্টলি নয়, ইনডাইরেক্টলি হয়, তাও দ্বিতীয় কক্ষে গুরুত্ব আছে, ঠিক আছে। যেহেতু ভারতবর্ষে আছে ওই জন্যে তোমাদের মনে রাখবে। তারপর দেখো, সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা। আইনসভায় সংখ্যালঘু স্বার্থের যথোপযুক্ত প্রতিনিধিত্বের ব্যবস্থা না থাকলে গণতন্ত্রের সাফল্য আসতে পারে না। তাই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চকক্ষ সাধারণত মনোনয়ন বা পরোক্ষ নির্বাচনের ভিত্তিতে গঠিত হয় বলে এক্ষুনি বললাম না। দেখো, এই পয়েন্টটাই কিন্তু ইম্পর্টেন্ট। তাই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চকক্ষ মানে কি, রাজ্যসভা, সাধারণত মনোনয়ন মানে কি, এমএলএর দ্বারা নির্বাচিত হয়, ওটাই বলছে, বা পরোক্ষ নির্বাচন। আমি তোমাদের এক্ষুনি বললাম যে লোকসভা রাজ্যসভা যারা এমপি আছে তারা
মানে পরোক্ষভাবে নির্বাচন হয় না বা পরোক্ষ নির্বাচনের ভিত্তিতে গঠিত হয় বলে সংখ্যালঘু সম্প্রদায়গুলি অনেক প্রতিনিধি সেখানে স্থান পায়। ঠিক আছে, ধরো একটা কথা বলি, ধরো কেউ লোকসভা ভোটে এমপি হতে পারলো না, ঠিক আছে, এবার সংখ্যালঘু মানে কি এসসি এসটি কিংবা অন্য কোনো জাতির মানুষ আছে, তাকে যদি সরকার মনে করে যে মানে মেনলি বিধানসভার সরকার মনে করে, রাজ্য সরকার মনে করে, তাহলে রাজ্যসভায় পাঠিয়ে দেবে, তাই না? তো সেক্ষেত্রে কী হচ্ছে, সেক্ষেত্রে সংখ্যালঘুদের একটা স্থান মিলছে ভারতীয় পার্লামেন্টে, ভারতীয় সংসদে। এইসব প্রতিনিধি নিজ নিজ সম্প্রদায়ের স্বার্থ রক্ষার উপযোগী আইন যাতে প্রণীত হয় সেই জন্য বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করেন। একদম ঠিক। তাই দুদুগুই মন্তব্য করেছেন যে সেই আইনসভা শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় যার এক কক্ষ সমগ্র জনগণের এবং অন্য কক্ষ বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। সেটাই তো ভারতবর্ষে হচ্ছে, তাই না? মনে রাখবে, এখানে ইম্পর্টেন্ট খুব সুন্দর পয়েন্ট, যার এক কক্ষ সমগ্র জনগণ, মানে লোকসভা ভোটের দ্বারা নির্বাচন হয়, এখানে জনগণ প্রত্যক্ষভাবে নির্বাচন করে, এবং অন্য কক্ষ বিভিন্ন গোষ্ঠী। বিভিন্ন গোষ্ঠী কী করে হচ্ছে এখানে, কেননা প্রত্যেকটা রাজ্য থেকে যে বিধানসভা আছে সেখান থেকে বিভিন্ন গোষ্ঠীর মানুষেরা আসে, তো সেটাই এখানে বলেছে। তার পরের পয়েন্ট দেখো, 5 নম্বর পয়েন্ট, বিজ্ঞ লোকেদের প্রতিনিধিত্ব। এটা এই পয়েন্টটা বোঝানোর কিছু নেই, কেননা তোমাদের আমি বলেছিলাম আইনসভায় জ্ঞানী গুণী ও অভিজ্ঞ ব্যক্তিরা যত বেশি থাকবেন আইনসভার উৎকর্ষ ততই বৃদ্ধি পাবে। অনেক সময় প্রত্যক্ষ নির্বাচনের বিড়ম্বনা ও ক্লেশ এড়াতে চান বলে ওইসব ব্যক্তি নির্বাচন দ্বন্দ্বে অবতীর্ণ হতে চান না। এক্স্যাক্টলি, লোকসভা ভোটের দ্বারা নির্বাচন হতে গেলে কি করতে হবে, তোমাকে প্রথমে মানে যে পার্টি থেকে নিচ্ছ সেই পার্টি থেকে টিকিট নিতে হবে, তারপরে ভোটের প্রচার করতে হবে, মানে সবার তো এরকমটা ভালো লাগে না, না? সেটাই বলছে। আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হলে উচ্চ কক্ষে মনোনয়নের মাধ্যমে, এখানে তো কোনো, ধরো ভালো করে শোনো, রাজ্যসভা যারা এমপি আছে তাদের তো আর মানে ভোটের দ্বারা নির্বাচন করা হয় না, তাদের তো বিধানসভার দ্বারা মূলত নির্বাচন করা হয়। সেক্ষেত্রে ওদের অত কষ্ট করতে হয় না, তারা অতি সহজেই স্থান লাভ করে। এক্স্যাক্টলি, ফলে এইরূপ আইনসভা উৎকর্ষ সমন্বিত আইনসভা হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। এর আগের পয়েন্ট যেটা বুঝিয়েছি সেটা বুঝলে প্রত্যেকটা পয়েন্ট তোমরা ভালো করে বুঝতে পারবে। তারপরে দেখো, রাজনৈতিক শিক্ষার বিস্তার। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দুটি কক্ষে আইন প্রণয়নের সময় আলাপ আলোচনা ও তর্ক বিতর্ক অনুষ্ঠিত হয়। তোমরা কোনোদিন, তোমাদের বলে রাখছি, রাজ্যসভা টিভি বলে একটা মানে চ্যানেল আছে, এখানে তোমরা মানে এখন মানে লোকসভা কিংবা রাজ্যসভা থেকে যখন কোনো বিল পাস হয় তখন তার লাইভ দেখতে পারো। তখন দেখবে যে কিভাবে বিল পাস হয়, মানে কতটা তর্ক বিতর্ক হুড়োহাড়া হয়, সে মানে দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে। অনেক সময় আইনসভার উচ্চকক্ষ ও নিম্নকক্ষ পরস্পর বিরোধী দুটি রাজনৈতিক দল বা মোর্চার প্রতিনিধিরা থাকেন বলে যে কোনো বিষয় আইন প্রণয়নের সময় তাদের মধ্যে তীব্র বাদানুবাদ চলতে থাকে। তোমাদের রিসেন্ট এক্সাম্পল দিই, যখন আমি ভিডিও বানাচ্ছি, এই এখন তোমরা জানো যে 3টে কৃষি আইন নিয়ে দিল্লিতে খুব প্রোটেস্ট চলছে। তো এই 3টে কৃষি আইন যখন পাস হয় তখন রাজ্যসভার যারা এমপিরা ছিল তারা তো মোটামুটি মানে তাদেরকে ইগনোর করেই কোনোভাবে বিলটাকে পাস করা হয়েছিল। তো তখন বিরাট মানে বড় একটা বাদানুবাদ বা তর্ক বিতর্কর বিষয় হয়ে গেছিলো। ঠিক আছে, এখানে লোকসভা কি করেছিল, লোকসভা মানে রাজ্যসভা যারা এমপিরা ছিল তাদেরকে ইগনোর করেই বিলটাকে পাস করা হয়েছিল। এইসব সংবাদপত্র, বেতার, দূরদর্শন প্রভৃতির মাধ্যমে প্রচারিত হয়। এক্স্যাক্টলি, এটা প্রচারিত না হলে আমিও বা কী করে জানবো, তোমরাও কী করে জানবে? ফলে জনগণের মধ্যে রাজনৈতিক শিক্ষার বিস্তার ঘটে। এক্স্যাক্টলি, দেখো তোমাদের আমি যতই পড়াই কিংবা অন্য কোনো টিচার যতই পড়াক, তোমরা যদি সেটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই না করতে পারো, বাস্তবে ঘটছে যদি না বুঝতে পারো, তাহলে কোনো লাভ হয় না, না? তো সেক্ষেত্রে দেখলে কি হয়, ধরো পেপারে দেখতে পাচ্ছ, বিভিন্ন নিউজ পেপারে দেখতে পাচ্ছ, তার পিছনে কারণটা বুঝতে পারছো, তোমাদের রাজনৈতিক জ্ঞান অনেক বেড়ে যাচ্ছে। তারপর দেখো, আইনসভার কার্যবৃদ্ধি। বর্তমানে আইনসভার কাজ ব্যাপকভাবে বৃদ্ধি পায় একটিমাত্র কক্ষের দ্বারা যাবতীয় কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব হয় না। এটা কিন্তু একদম ঠিক। কিন্তু আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হলে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয়ে আইন প্রণয়নের দায়িত্ব উচ্চকক্ষের হাতে অর্পণ করে নিম্নকক্ষ গুরুত্বপূর্ণ বিষয় সুচিন্তিত
আইন প্রণয়ন করতে পারে। এখন এটা খুবই সহজ বিষয় যে যেসব কম গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলো উচ্চকক্ষের হাতে দিতে পারে। উচ্চকক্ষের হাতে কম গুরুত্বপূর্ণ কেন দেবে? তার কারণ উচ্চকক্ষ পুরোপুরি পরোক্ষভাবে, ঠিক আছে, একদম মানে ডাইরেক্টলি তো নির্বাচন হয়নি, তো ইনডাইরেক্টলি নির্বাচন হয়েছে, ওই জন্যে। আশা করি বুঝতে পেরে গেছো। এবার দেখো প্রত্যেকটা পয়েন্টই তোমাদের এখানে এনেছি। 8 নম্বর পয়েন্ট দেখো, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পক্ষে অপরিহার্য। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা আগে কি সেটা জানো। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা যেখানে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার থাকবে, মানে দুটো সরকার থাকবে। ভারতে আছে সব থেকে যুক্তরাষ্ট্রীয় সরকারের বেটার এক্সাম্পল হচ্ছে তোমাদের আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউএসএর মতো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ভারত পৃথিবীর কোথাও নেই। ইউএসএতে তোমাদের বলে রাখি, ইউএসএতে যে যুক্তরাষ্ট্র ব্যবস্থা, ইউএসএ একটা দেশ, ইউএসএ টোটাল এই বর্তমানে 50খানা রাজ্য আছে। ভালো করে দেখো, ইউএসএ নিজের জন্য একটা কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশন মানে সংবিধান আছে। ইউএসএর নিজের পতাকা আছে। ইন্টারেস্টিং বিষয় দেখো যে 50খানা রাজ্য আছে, এদেরও আবার প্রত্যেকটা রাজ্যের নিজের নিজের কনস্টিটিউশন আছে, প্রত্যেকটা রাজ্যের নিজের নিজের পতাকা আছে। তার মানে বুঝতে পারছো কত বড় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। যখন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা 11-এ পড়েছিলে, আশা করি পড়ে ভালো করে জেনেছিলে, আমি তাও একটু বলে দিলাম। ইউএসএ সব থেকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় দেখো, জাতীয় স্বার্থ ও আঞ্চলিক স্বার্থের মধ্যে সামঞ্জস্য বিধানের জন্য যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সাফল্য নির্ভর করে। জাতীয় স্বার্থ কে দেখবে? কেন্দ্রীয় সরকার। আঞ্চলিক স্বার্থ কে দেখবে? রাজ্য সরকার। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় আঞ্চলিক স্বার্থের প্রতি যথার্থ গুরুত্ব আরোপ করা হয় বলে তা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পক্ষে বিশেষ উপযোগী বলে বিবেচিত হয়। এখন এটা কেন বললো? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় আঞ্চলিক স্বার্থের প্রতি যথার্থ গুরুত্ব আরোপ করা হয়। আঞ্চলিক স্বার্থ কে তুলবে? দেখো, আঞ্চলিক মানে কি? রাজ্যসভার এমপিরা বিভিন্ন অঞ্চল থেকে আসে, ভারতবর্ষে বিভিন্ন রাজ্য থেকে আসে, তো তারাই তুলবে বিষয়টা। এইরূপ আইনসভায় নিম্নকক্ষে নির্বাচিত প্রতিনিধিরা জাতীয় স্বার্থ এবং উচ্চকক্ষে মনোনীত প্রতিনিধিবৃন্দ আঞ্চলিক স্বার্থ রক্ষা করতে পারেন। আঞ্চলিক কেন? ভালো করে শোনো, আইনসভার নিম্নকক্ষ মানে লোকসভা, তাই না? জাতীয় স্বার্থ কেন দেখবে? কেননা এরা ডাইরেক্টলি নির্বাচিত হয়েছে, এদের গুরুত্ব বেশি, ঠিক আছে। আচ্ছা, আর উচ্চকক্ষ মানে কি? রাজ্যসভা। রাজ্যসভার মনোনীত প্রতিনিধিরা আঞ্চলিক স্বার্থ কেন দেখবে? কেননা এরা বিভিন্ন অঞ্চল থেকে এসছে, সেটাই বলছে। তাই এইরূপ আইনসভাকে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পক্ষে অপরিহার্য বলে অনেকে মনে করেন। 9 নম্বর পয়েন্ট দেখো, সুশাসন প্রবর্তন। গেটেলের মতে আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হলে উভয় কক্ষেই একে অপরের নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ করে। আবার শাসন বিভাগের উপর আইন বিভাগের মাত্রাতিরিক্ত নিয়ন্ত্রণ না থাকায় শাসন বিভাগ স্বাধীনভাবে কার্য সম্পাদনের দ্বারা সুশাসন প্রবর্তন করতে পারে। সুশাসন প্রবর্তন মানে কি বলছে দেখো, আর একবার পয়েন্টটা ভালো করে বুঝে। আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হলে, দ্বিকক্ষ ভারতবর্ষে যদি দুটো রাজ্যসভা, লোকসভা, রাজ্যসভা, উভয় কক্ষই একে অপরের নিয়ন্ত্রণ করে। প্রত্যেক কক্ষেরই আলাদা আলাদা ক্ষমতা আছে। এটা বলা চলে যে লোকসভার বেশি ক্ষমতা, রাজ্যসভার কম ক্ষমতা, কিন্তু কিছু কিছু সময় কোনো বিল পাস হওয়ার সময় দেখা যাবে যে রাজ্যসভা থেকে কোনো বিল না পাস হলে কিছুই হবে না। শাসন বিভাগের উপর আইন বিভাগের মাত্রাতিরিক্ত নিয়ন্ত্রণ। শাসন বিভাগ মানে কি? শাসন বিভাগ মানে মূলত সরকারকে বোঝানো হচ্ছে। আইন বিভাগের মাত্রাতিরিক্ত নিয়ন্ত্রণ না থাকায় শাসন বিভাগ স্বাধীনভাবে কার্য সম্পাদন দ্বারা সুশাসন প্রবর্তন করতে পারে। 10 নম্বর পয়েন্ট, সমাজতন্ত্রবাদীদের যুক্তি। পশ্চিমী গণতান্ত্রিক রাষ্ট্রসমূহে যেসব কারণে আইনসভার দ্বিতীয় কক্ষের প্রবর্তন করা হয়, আমি তোমাদের এক্ষুনি বলেছি। পশ্চিমী গণতান্ত্রিক রাষ্ট্র মানে কি? তোমাদের ইউকে আছে, ইউএসএ আছে, ঠিক আছে, ফ্রান্স আছে, যত বড় বড় পশ্চিমী মানে দেশ আছে সব গণতন্ত্র। সমাজতন্ত্রবাদীরা তার তীব্র সমালোচনা করেন। তাদের মতে বহু জাতি সমন্বিত রাষ্ট্রে প্রতিটি জাতি যাতে নিজ নিজ জাতীয় ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি প্রভৃতি যথার্থভাবে সংরক্ষণ করতে পারে, সেই জন্য দ্বিতীয় কক্ষের প্রয়োজন। তো সমাজতান্ত্রিকদের তো আলাদা আলাদা মত, ঠিক আছে। তোমাদের যখন মার্ক্সবাদ পড়াবো তখন ভালো করে বুঝবে, ঠিক আছে। তো ওই অধ্যায়টা তোমাদের খুব তাড়াতাড়ি, ঠিক আছে, এই যেখানে উদারনীতিবাদ, মার্ক্সবাদ, ঠিক আছে, গান্ধীবাদ, এই যে অধ্যায়টা আছে খুবই ডিফিকাল্ট অধ্যায়, এই অধ্যায়টা খুব তাড়াতাড়ি শুরু করব।
তখন এই বিষয়টা বুঝে যাবে। এবার দেখো বিপক্ষে যুক্তি কি আছে। গণতান্ত্রিক অগণতান্ত্রিক গঠন। অগণতান্ত্রিক গঠন তুমি বলো কেন? তার কারণ হচ্ছে লোকসভার প্রত্যক্ষ ভোটের নির্বাচন হয়, আর রাজ্যসভার ব্যক্তিরা কি করছে, রাজ্যসভা থেকে আসছে। তো গণতন্ত্র তখনই মানা হবে যখন প্রত্যক্ষ মানে কোনো প্রতিনিধি বা এমপিরা প্রত্যক্ষভাবে নির্বাচন হয়ে শাসন করবে, কিন্তু এরা তো প্রত্যক্ষভাবে হচ্ছে না, সেটাই কারণ বলেছে। দেখবে সেটাই বলছে। গণতন্ত্র যেহেতু জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের শাসন, যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্রের আইনসভা জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিদের নিয়েই গঠিত হওয়া বাঞ্ছনীয়, বললাম এটাই বলছে। এদিক থেকে বিচার করে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে অগণতান্ত্রিক এবং প্রগতি বিরোধী বলে অভিহিত করা হয়। অগণতান্ত্রিক কেন বলছে রাজ্যসভাকে? দ্বিতীয় কক্ষকে কেন বলছে? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে, যেহেতু এই কক্ষতে, ভালো করে শোনো, কোনো রকমের কি বলবো মানে প্রত্যক্ষ নির্বাচন হয় না, ওই জন্যই মূল্যে অগণতান্ত্রিক বলছে। বিশেষ শ্রেণী ও স্বার্থের প্রতিনিধির নামে কার্যত ধনশীল ও রক্ষণশীল। ধনশীল কেন বলছে আবার? কেননা এখানে বড় বড় ব্যক্তিরা, আসলে যে নিম্ন স্তরের মানুষেরা তারা স্থান পায় না, সেই জন্যই বলছে। শ্রেণীর সংকীর্ণ স্বার্থ রক্ষার জন্য উচ্চকক্ষের প্রতিষ্ঠা করা হয়। 2 নম্বর দেখো, সংখ্যালঘু স্বার্থ রক্ষার জন্য আবশ্যিক নয়। কেন? সংখ্যালঘু সম্প্রদায়গুলি স্বার্থ রক্ষার জন্য আইনসভার দ্বিতীয় কক্ষের প্রয়োজন বলে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক ও প্রবক্তারা মনে করেন, কিন্তু এইরূপ বক্তব্যকে যথার্থ বলে মেনে নেওয়া যায় না, কারণ সংবিধানে বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়গুলি সর্বাপেক্ষা বেশি রক্ষিত হতে পারে। এক্স্যাক্টলি, বিভিন্ন যে তোমরা জানো SC ST OBCদের জন্য তো সংরক্ষণ আছে, তো ফের দ্বিতীয় কক্ষের কেন দরকার? আচ্ছা, এখানে জানি না এর আগের পার্ট যারা দেখেছে তারা কিছু একটা বুঝতে পারছো। কি বুঝতে পারছো বলো তো? না, এক কক্ষ বিশিষ্ট আইনসভার যেটা পক্ষে যুক্তি ছিল না, ভালো করে দেখো, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি আর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি সব এক। দেখো একটু ভালো করে বুঝলে বুঝতে পেরে যাবে। এক কক্ষ বিশিষ্ট আইনসভার যখন পক্ষে যুক্তি পেয়েছিলে, ঠিক আছে, গণতান্ত্রিক কেন হবে? ভালো করে দেখো, গণতান্ত্রিক কেন বলেছিল? কেননা এ দ্বারা গঠিত হয় সংখ্যালঘু স্বার্থ রক্ষা। যারা ভালো করে এর আগের পার্টটা পড়ছে তারা ঠিক বুঝতে পারছো হয়তো যে পয়েন্ট কোথাও একটা লিক করছে। কিভাবে সেটা আমি লাস্টে বলে দেবো তোমাদের, ঠিক আছে? কিভাবে এক কক্ষ বিশিষ্ট দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তিগুলো একই জিনিস, শুধু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া। দেখো, তারপর দেখো, সুচিন্তিত আইন প্রণয়নের জন্যে অপরিহার্য নয়। সুচিন্তিত আইন প্রণয়নের জন্য দ্বিতীয় কক্ষের প্রয়োজন, এ কোথাও সত্য নয়। দেখো, যে কটা যুক্তি আমি মানে এর আগে দিয়েছিল সব কটাকে আবার খণ্ডাচ্ছে এখানে। কারণ এক কক্ষ বিশিষ্ট আইনসভায় যে কোনো বিলকে আইনে রূপান্তরিত হতে গেলে কয়েকটি পর্যায় অতিক্রম করতে হয়। প্রতিটি পর্যায়ে বিলকে পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করা হয়। সেটাই বলছে যে লোকসভা, যদি শুধু লোকসভা থাকে তো লোকসভায়ও এত সহজে বিল পাস হয় না, যে আমি বললাম। তো বলছে এই লোকসভাতেই অনেক প্রসেস আছে যার দ্বারা একটা বিলকে অনেক পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করা হয়। তাছাড়া বিলটির উপর আইনসভার অনুষ্ঠিত তর্ক বিতর্ক প্রচারণ মাধ্যমগুলিতে প্রচারিত হয়। মানে কোনো একটা বিল যদি আসে দেখবে টিভিতে চলে আসবে, বিভিন্ন নিউজ পেপারে চলে আসবে, ফলে বিলটির পক্ষে বা বিপক্ষে অতি সহজেই জনমত গঠিত হতে পারে, যেমন এখন হচ্ছে। জনমতের গতি প্রকৃতির দিকে লক্ষ্য রেখেই বিলটিকে আইনে রূপান্তর করা হবে কিনা সে বিষয়ে আইনসভাই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। তারপরে দেখো, দায়িত্ব নির্ধারণ কঠিন কেন বলছে? কেননা কে কার কাজ সেটাই নেবে। দেখো সেটাই বলছে, এক কক্ষ বিশিষ্ট আইনসভার নিজ সম্পাদিত কার্যাবলীর জন্য এককভাবে দায়ী থাকে বলে দায়িত্বের সঠিক অবস্থান করা সহজ হয়। মানে কি, লোকসভা যদি একা থাকে তো ও জানে যে সব কাজ আমাকে করতে হবে, তো সেই কাজগুলোই করে। কিন্তু আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হলে দায়িত্বের সঠিক অবস্থান নির্ণয় করা যথেষ্ট কঠিন। মানে কে কোন কাজ করবে, কারণ দুটি কক্ষে একে অপরকে দোষারোপ করে নিজ দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। 5 নম্বর দেখো, জ্ঞানীগুণীরা স্থান পান না। গণতন্ত্রীয় দলীয় শাসন হওয়ায়, দলীয় শাসন মানে বিভিন্ন দল আছে, মাল্টিপার্টি সিস্টেম ভারতবর্ষে। আইনসভার দ্বিতীয় কক্ষের সদস্যদের মনোনয়ন বা পরোক্ষ নির্বাচনে দলীয় রাজনীতি প্রাধান্য লাভ করে। এক্স্যাক্টলি, এটাই দেখা যায়। নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী মানে যার অ্যাবসলিউট মেজরিটি থাকবে, যে 273খানা সিট পাবে, দলের লোকেরাই দ্বিতীয় কক্ষে স্থান পায়। এটাই হয়।
তুমি দেখবে লোকসভাতেও রাজ্যসভার মেজরিটি আছে, এই লোকসভাতেও বিজেপির মেজরিটি আছে, বর্তমানের কথা বলছি, আর রাজ্যসভাতেও বিজেপির মেজরিটি আছে। এখন বলো আমাকে একটা কথা বলো, কোনো বিল যদি লোকসভায় আসে এখানে তো বিজেপি সমর্থন করবে, আর রাজ্যসভাতেও রাজ্যসভাতেও বিজেপির এমপিরা আছে, সেখানেও বিজেপি সমর্থন করবে। তো লোকসভার ফের কিসের দরকার? দুই জায়গায় যেখানে একই, তাহলে কিসের দরকার? তাই অধিকাংশ সময় প্রকৃত যোগ্য জ্ঞানীগুণী ব্যক্তিরা দ্বিতীয় কক্ষে মনোনীত হতে পারেন না। তারপরে দেখো, অনাবশ্যক এবং ক্ষতিকার। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উভয় কক্ষে একই রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতা থাকলে নিম্নকক্ষে কর্তৃক প্রণীত আর জনস্বার্থ বিরোধী আইনকে উচ্চকক্ষে নির্বিধায় সমর্থন করে। আমি যেটা তোমাদের এক্ষুনি বললাম যে লোকসভা আর রাজ্যসভায় যদি দুটোতেই বিজেপি থাকে, মানে দুটো কক্ষেই বিজেপি থাকে, তো বিল যত কঠিন হোক না কেন সেটা পাস হয়ে যাবে, সেটাই বলা। আবার সমতা সম্পূর্ণ আইনসভার উভয় কক্ষের সদস্যবৃন্দ যদি জনগণ কর্তৃক নির্বাচিত হন, তবে অনেক সময় দুটি কক্ষে পরস্পর বিরোধী দুটি রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে। মানে কি? মানে এবার বলছে যদি দুটো, প্রথম কন্ডিশন দিল যে লোকসভা এবং রাজ্যসভায় একই পার্টি থাকবে, আর ধরো আমি বললাম যে লোকসভায় আছে বিজেপি আর রাজ্যসভায় আছে তোমার কংগ্রেস, এবার দেখো কি হবে। তো বলছে পরস্পর বিরোধী, সেটাই বলছে, দেখো আইনসভার উভয় কক্ষের সদস্যবৃন্দ যদি জনগণ কর্তৃক নির্বাচিত হয়, ধরো দুটো কক্ষে, কোথায় ধরলো যে লোকসভা রাজ্যসভা দুটো নির্বাচন, তবে অনেক সময় দুটি কক্ষে পরস্পর বিরোধী রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে, যেটা বললাম এক্ষুনি। এক্ষেত্রে উভয় কক্ষের মধ্যে তীব্র মতবিরোধের ফলে কাম্য জনকল্যাণকামী আইন প্রণীত হতে পারে না, মানে আইন পাশ হওয়াই দায় হয়ে যায়। ঠিক আছে, ধরো লোকসভা থেকে কোনো বিজেপি কোনো একটা বিল এনেছে, তো রাজ্যসভায় যাবে, পাশই হতে দেবে না গো। ঠিক আছে, আবার কংগ্রেস ধরো কোনো বিল এনেছে, তো রাজ্যসভা থেকে পাশই হতে দেবে না। আইন প্রণয়নের ব্যাপারে অচলাবস্থা সৃষ্টি হতে পারে, তো সেক্ষেত্রে তো আইন পাশই হবে না। ভালো করে বোঝো, যদি এরকম সিচুয়েশানও আসে তাহলে তো আইন পাশই হবে না। তাই আবেশিয়ে মন্তব্য করেছেন, দ্বিতীয় কক্ষ যদি প্রথম কক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক। খুব সুন্দর মতবাদ করে। আর যদি ভিন্ন মত পোষণ করে তবে তা ক্ষতিকারক। কি বলছে? দ্বিতীয় কক্ষ মানে রাজ্যসভা, প্রথম কক্ষের সঙ্গে একমত হয় মানে তেমন একমত কখন হবে? যখন একই পার্টি থাকবে, তাই না? তবে তা অনাবশ্যক, মানে তার কোনো দরকার নেই। যদি ভালো করে দেখো, যদি দুটো কক্ষেই বিজেপি থাকে তাহলে তুমি বলো রাজ্যসভার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। আর যদি ভিন্ন মত পোষণ করে, যেমন লোকসভা থেকে কোনো বিল পাস হলো, রাজ্যসভায় পাস হতে না, তবে তা ক্ষতিকার। কেন ক্ষতিকার? কেন কোনো বিল পাস হবে না। তো মানে দুটো অবস্থাতেই বোঝানোর চেষ্টা করছে যে যদি দুটো কক্ষ থাকে তাহলে অবশ্যই গন্ডগোল হবে। খুব সুন্দর পয়েন্ট এটা। তারপর দেখো 7 নম্বর পয়েন্ট, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পক্ষে অপরিহার্য নয়। এই পয়েন্টগুলো তোমরা সব পেয়েছো। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা সাফল্যের জন্য দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অপরিহার্য নয়, কারণ সংবিধান অনুসারে কেন্দ্র রাজ্য সরকারগুলির মধ্যে ক্ষমতা বন্টনের মাধ্যমে আঞ্চলিক স্বার্থ রক্ষার ব্যবস্থা করা যেতে পারে কি করা হয়। ভারতীয় সংবিধানের তফসিল 7-এ, ঠিক আছে, দেখবে তোমাদের কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং উভয় তালিকা বলে আর বিভিন্ন বিষয় আছে। কেন্দ্রীয় তালিকায় কেন্দ্রীয় সরকার আইন তৈরি করে, রাজ্য তালিকায় রাজ্য সভা আইন, মানে রাজ্য সরকার আইন তৈরি করে, আর উভয় তালিকায় তোমার রাজ্যসভা লোকসভা, এই রাজ্যসভা বলি সরি, কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার দুজনেই আইন তৈরি করতে পারে। তো বলছে সেক্ষেত্রে আবার মানে যদি মানে সেই মানে কেন্দ্র সভার কাজ কি, রাজ্যসভার কাজ কি, যদি সংবিধানই বলে দেয় তাহলে দ্বিতীয় কক্ষের কি দরকার, যেটা এর আগে যুক্তিটা দিয়েছিল পক্ষে। তাই ল্যাস্কি মন্তব্য করেছেন যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় অন্তর্নিহিত বৈশিষ্ট্যের মধ্যে অঙ্গরাজ্যগুলি স্বার্থ রক্ষার ব্যবস্থা রয়েছে। তারপর দেখো অপচয়মূলক। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চ কক্ষের মতো একটি অপ্রয়োজনীয় কক্ষের সদস্যদের বেতন ভাতা ইত্যাদি পেছনে অযথা বিপুল পরিমাণ অর্থ ব্যয়িত হয়। মানে ফালতু ধরো 245খানা এমপি আছে, তাদের প্রত্যেকের মানে মাইনে দিতে হয় 2-2.5 লাখ টাকা, ঠিক আছে, তাদের আবার ভাতা আছে, তো এক্ষেত্রে সরকারের টাকাই তো যাচ্ছে না। তাই অপচয়মূলক দ্বিতীয় কক্ষ রাখার কোনো যুক্তি নেই বলে অনেকে মনে করেন। আশা করি পয়েন্টগুলো বুঝতে পারছো তোমরা। আর একটা পয়েন্ট বাকি আছে, দেখো সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। কেন বিলম্ব হবে তোমাদের আমি এখানেই বলে দিচ্ছি।
লোকসভা থেকে ধরো কোনো বিল পাস হলো, রাজ্যসভা থেকে কোনো বিল পাস হলো, রাষ্ট্রপতির কাছে গেল, সাইন হলো, আর আইনে পরিণত করলো। প্রসেসটা এত সোজা নয়। লোকসভাতেই ধরো সেই বিলটা এলো, অনেক দিন ডিবেট হবে, তারপর আবার যদি মাঝখানে রাজ্যসভা থাকে সেখানে আবার যাবে, সেখানে ডিবেট হবে, তো সেক্ষেত্রে অনেকটা সময় লাগবে না। যদি তুমি রাজ্যসভাকে এখান থেকে উড়িয়ে দাও, কিন্তু লোকসভার রাষ্ট্রপতি থাকে, তাহলে কি হবে, অনেক সময় কম লাগবে। সেটাই এই পয়েন্টে বলেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। যদি কোনো পয়েন্টে কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের খুব তাড়াতাড়ি আমি তোমাদের যে মতবাদের চ্যাপ্টার আছে, বিভিন্ন উদারনীতিবাদ, মার্ক্সবাদ, এই অধ্যায়টা করাবো। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও যতটা পারো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা দিয়ে প্রেস করে দিও, যাতে নতুন কোনো ভিডিও পেলে, মানে আমি আপলোড করলে তার নোটিফিকেশান তোমাদের ফোনে যেতে পারে। আজকের ভিডিও এই অবধি। যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।